পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়কে জব্দ করার লক্ষ্য নিয়ে গো হত্যা নিষিদ্ধ করলো রাজ্য সরকার। কিন্তু এই গো হত্যা নিষিদ্ধ করবার ফলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় তো বটেই, বিশেষভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষ। আর পশ্চিমবঙ্গের অর্থনীতিতে একটা ভয়াবহ আঘাত নেমে আসতে চলেছে এই একটি সিদ্ধান্তের ফলে। আগামীতে পশ্চিমবাংলার অর্থনীতিতে এই গরু 1.5 ট্রিলিয়ন টাকার ব্যবসা দিত প্রতি বছরে। 1.5 ট্রিলিয়নের অর্থ 1.5 লক্ষ কোটি টাকা। তার সাথে 35 লক্ষ বাঙালি আগামী কয়েক বছরের মধ্যে কাজ হারাতে চলেছেন। আগামী 5 বছরে 1 কোটি মানুষ চাকরি পাবেন কি জানি না, কিন্তু গো হত্যা নিষিদ্ধ আইন কার্যকর হওয়ার ফলে গরুর দুধ আগামীতে বাঘের দুধ হতে চলেছে, অর্থাৎ দুষ্প্রাপ্য বস্তু হতে যাচ্ছে। গরিব ঘরের শিশুদের মুখে আগামী দিনে দুধ উঠবে না, আর দুধের অভাবে পশ্চিমবাংলার শিশুরা অপুষ্টির শিকার হবে, তাতে কোনো সন্দেহ নেই। আর তারই সাথে পশ্চিমবাংলার ঐতিহ্য, বাংলার পরিচয়, বাংলার রসগোল্লা, এই ময়রা শিল্পকে ঘিরে দুধ, ছানা, পনির, দই, এই শিল্পে বড়সড় আঘাত আসতে চলেছে। আর গোয়ালা সম্প্রদায়, হিন্দু ধর্মের গোয়ালা সম্প্রদায়, যাদের জীবন জীবিকা গরু কেন্দ্রিক, এই গোয়ালা সম্প্রদায় আগামী দিনে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। আর পাশাপাশি চর্ম ব্যবসার সঙ্গে যারা যুক্ত ছিলেন, পৃথিবী বিখ্যাত পশ্চিমবাংলার চর্ম শিল্প আগামী দিনে বড়সড় আঘাতের মুখে পড়তে চলেছে। বানতলা লেদার কমপ্লেক্স, যার জগৎ জোড়া খ্যাতি ছিল, সেই বানতলা লেদার কমপ্লেক্সেও আগামী দিনে তালা ঝুলতে চলেছে। তাই সব মিলিয়ে আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যেই পশ্চিমবাংলায় গো হত্যা বন্ধের কারণে আপামর হিন্দু সমাজে কত ভয়ঙ্কর ক্ষতি হতে চলেছে তার একটা খতিয়ান আপনাদের সামনে এই ভিডিওটা আমরা উপস্থাপন করব। যে তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো, প্রতিটা তথ্য বিভিন্ন রিসার্চ পেপার থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা চাইলে সেই সমস্ত তথ্য নিজেরা যাচাই করেও দেখে নিতে পারেন। চলুন এবার শুরু করা যাক। বর্তমান রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকা মতে একটি গরু কিংবা মহিষকে 14 বছরের আগে কোনোভাবেই তাকে বধ বা হত্যা করা যাবে না। অর্থাৎ কোন কৃষক যে গরু পালন করছেন, সেই কৃষক যদি কোনো গরু বা মহিষকে বিক্রি করতে চান, তার আগে 14 বছর ধরে সেই গরুকে বাড়িতে পালন করতে হবে। তার অর্থ আজ 2026 সালে যদি কোনো গরুর বাচ্চা হয়, সেই গরুর বাচ্চাকে বিক্রি করতে পারবেন আপনি 2040 সালে। আজকের দিনে যেখানে বিচলি, খোল, ঔষধপত্রের যে দাম, এই দাম নিশ্চয়ই এখানে থাকবে না। তাই 2040 সাল পর্যন্ত কল্পনা করুন জিনিসপত্রের দাম কি হারে বেড়ে যাবে। আর একটি গরুকে যদি 14 বছর ধরে পালন করতে হয়, সেই গরুকে খাবার দেওয়া, ঔষধ দেওয়া, তাকে যত্ন করা, তার মলমূত্র পরিষ্কার করা এক ভয়াবহ কর্মকাণ্ড। সেই কর্মকাণ্ড একজন গরুর মালিককে 14 বছর ধরে করতে হবে। তার খরচ কেমন পড়তে পারে চলুন আমরা দেখে নিই। এই 14 বছর ধরে যদি কোনো কৃষক গরু পালন করে, তাকে খাবার, বিচালির ব্যবস্থা করতে হবে, তার জন্য ঘরের ব্যবস্থা করতে হবে, এবং নিরন্তর সবুজ ঘাস তাকে খাওয়াতে হবে। এই সব করতে গিয়ে একটা গরুকে আমরা দৈনিক যদি আমরা 100 টাকা করে খরচ পড়ে বলেও ধরে নিই, তাহলে এক বছরে একটি গরু পালন করতে একজন চাষির খরচ পড়বে 36,500 টাকা। আর এক বছর যদি 36,500 হয়, অঙ্কের ভাষায় সহজ হিসেব, 14 বছর সেই গরু পালন করলে খরচ পড়বে 5,11,000 টাকা। তাহলে একটি গরু পালন করতে যদি খরচ পড়ে চাষির 5,11,000 টাকা, 14 বছর পর ওই কৃষক যদি গরু বিক্রি করতে যায়, বাজারে কত টাকা দাম পেতে পারে? প্রথমত বাজারে কোনো ক্রেতাই থাকবে না, কারণ গরুর গড় আয়ু 10 থেকে 12 বছর। 14 বছর সব গরু বাঁচে না। যদি বেঁচেও যায়, সেই গরুর স্বাস্থ্যের অবস্থা এতই করুণ হবে, কোনোভাবে মানুষ কিনতেই চাইবে না। তাহলে বড়জোর সেই গরু 10 থেকে 12,000 টাকার বেশি কৃষক পাবেন না। 10-12,000 টাকার জন্য সেই কৃষককে খরচ করতে হবে 5,11,000 টাকা। আমরা এমন এক সময়ে, এমন এক সমাজে বাস করছি, যেখানে বৃদ্ধ পিতামাতাকে ভরণ পোষণ করতে গিয়েই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, আমরা চাইছি না। সেই সমাজে দাঁড়িয়ে মানুষ গরু পালন করবে 14 বছর ধরে, এবং গরু বিক্রি করে তার লস হবে 5 লক্ষ টাকা। সুতরাং যে ব্যবসায় মানুষ লাভ করতে পারে না, সেই ব্যবসা মানুষ কোনদিন করতেই পারে না। অতীত সেই সাক্ষী আমাদের দিচ্ছে, ভবিষ্যতে এর উল্টোটা হতে পারে না। কেন আমরা এই কথা বলছি? বর্তমান সময় দাঁড়িয়ে যেটা পুরুষ গরু, বলদ গরু,
বলদ গরুর ব্যবহার অতীতে 1950 সালে যখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গো হত্যা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, সেই সময় বলদ গরু গাড়ি টানতো, বলদ গরু লাঙল টানতো, তার প্রয়োজনীয়তা ছিল। কিন্তু আজকের দিনে বলদ গরু না লাঙল টানে না গাড়ি টানে, অর্থাৎ বলদ গরুর কোনো ব্যবহার নেই। অথচ আপনি 14 বছর ধরে তাকে বাড়িতে পুষতে হবে 5.5 লক্ষ থেকে 7 লক্ষ টাকা খরচ করে। 2 নম্বর আসুন আমরা গাভীতে আসি। গাভী গরু সে দুধ দেয়, ফাইন, এটাই তার উপযোগিতা, অত্যন্ত প্রয়োজনীয় একটা শর্ত যে গাভী গরু দুধ দেবে। সেলিং, এইখানে কিন্তু ক্রস, গাভীকে আপনি বিক্রি করতে পারবেন না 14 বছর আগে, সুতরাং আপনাকে পুষে যেতে হবে। কিন্তু গাভী কতদিন দুধ দেবে? 2 বছর পরে একটি গাভী গর্ভবতী হয়, 4 থেকে 5 বার সেই গরু গর্ভবতী হবে, বাচ্চা প্রসব করবে, দুধ দেবে। কিন্তু তারপর তাতেও তার মেরে কেটে বয়স গিয়ে 8 বছর হবে। 8 থেকে 14 মাঝখানে 6টা বছর আছে, সেই 6 বছর ধরে আপনাকে সেই গাভীকে বাড়িতে পুষতে হবে নিরর্থক। যেখানে একটা গাভীকে পুষতে গেলে বছরে আপনার খরচ হবে 40,000 টাকা মিনিমাম। 40 কে 6 দিয়ে গুণ দিন, 4 6 24, 2.5 লক্ষ টাকা খরচ হবে সেই গাভীকে পুষতে গেলে। এখন কোন মহান ব্যক্তি আছেন আমাদের সমাজে যিনি বিনা কারণে 2.5 লক্ষ টাকা গাভী পুষে খরচ করবেন, সেটা প্রশ্ন। তাহলে সেলিং, ফলে একটি গাভীকে যদি বিক্রি করা না যায় যখন সেই গরু আর দুধ দিচ্ছে না, স্বাভাবিকভাবেই গরু পোষার যে চ্যালেঞ্জ, কজন মানুষ নেবেন তা নিয়ে সন্দেহ। কাফ প্রোডাকশন, একটি গরু বাচ্চা প্রসব করে, ফাইন, সেখান থেকে বাচ্চা বিক্রি করে মানুষ লাভ করতে পারে। কিন্তু বাচ্চা যদি পুরুষ বাচ্চা হয়, এড়ে গরু হয়, সেই এড়ে গরু আবার কি করবে? সে লাঙলও দেবে না, গাড়িও টানবে না, তাকেও 14 বছর পুষতে হবে। সুতরাং বাচ্চা যদি পুরুষ বাচ্চা হয়, এড়ে বাচ্চা হয়, তাহলে কিন্তু সেই কৃষকের মাথায় হাত। আমাদের সমাজ যখন পুত্র সন্তান চায়, পুত্র সন্তান যদি লালায়িত হয়, মানত করে, এখন সেখানে গরুর ক্ষেত্রে যদি পুরুষ বাচ্চা হয় তাহলে কিন্তু সেই কৃষককে আত্মহত্যা করতে হবে, মানে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। আর এগ্রি ইউজ, গরুর গোবর থেকে যে সার তৈরি হয়, জৈব সার, সেই জৈব সার বাংলার কৃষি এবং মাঠকে বাঁচানোর জন্য অপরিহার্য। কিন্তু শুধুমাত্র গোবরের জন্য কেউ গরু পুষবে এটাও সম্ভব নয়। তাই আমরা দেখতে পেলাম গাভী কিংবা বলদ গরু, এই গরু পালন করে অর্থনৈতিক ভাবে একজন কৃষক কোনোভাবেই লাভবান হবেন না যদি তিনি গরু বিক্রি করতে না পারেন। আর চাষি যদি গরু পুষে লাভবান না হন তবে কেন পুষবেন? গরু পুষবেন না, সিম্পলি তারা গরু রাস্তায় ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা হবে। আগামী দিনে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে বেওয়ারিশ গরু দেখতে পাওয়া যাবে, যে গরুগুলি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে গাড়ি চাপা পড়ে মারা যাবে কিংবা অযত্নে সেই গরুগুলো ধুকে ধুকে মরবে। আর গোশালার প্রশ্ন এখানে আসতে পারে যে উত্তরপ্রদেশ বা বিভিন্ন রাজ্যে প্রচুর গোশালা তৈরি হয়েছে, গোশালাতে গরুদেরকে ভক্তি করা হবে, তাদেরকে আপ্যায়ন করা হবে। সেটা অতীতে ভারতবর্ষ সাক্ষী আছে, অসংখ্য গোশালা বন্ধ হয়ে গেছে এবং গোশালার গরুগুলো না খেতে পেয়ে তিলে তিলে মারা গেছে। তাই যদি সরকারি টাকায় মানুষের উন্নয়ন না করে গরুকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়, সেটা রাজ্যের মানব উন্নয়নের জন্য ভয়ঙ্কর হবে। তাই এই সব দিক যাচাই করে একটা কথা খুব দৃঢ়তার সঙ্গে আমরা বলতে পারি, আগামী দিনে পশ্চিম বাংলায় গরুর সংখ্যা হু হু করে কমে যাবে। আজ 2026 সালের মে মাস, যখন পশ্চিম বাংলা ভারতবর্ষের মধ্যে গরু পালনে 1 নম্বর রাজ্য, সব থেকে বেশি গরু পালিত হয় পশ্চিম বাংলায়, উত্তরপ্রদেশের থেকে বেশি, সেই রাজ্য আগামী দিনে গরু পালনে ভারতবর্ষের সব থেকে শেষের দিকের একটি রাজ্য হবে। তাই গরু পালন যদি রাজ্যে না হয়, সেই রাজ্যে কলকাতার রসগোল্লা কোথা থেকে পাওয়া যাবে যদি ছানা না থাকে, যদি দুধ না থাকে? যারা নিরামিষাশী, যারা মাংস খান না, তারা নিরামিষ কিভাবে খাবেন? কারণ দুধের দাম 300 টাকা কেজি হবে বলে রাখা যায়, আর 300 টাকা কেজি দুধ হয়, পনিরের দাম 1000 টাকা কেজি হবে। এই 1000 টাকা কেজি পনির কজন খেতে পারবেন রীতিমতো সন্দেহ আছে। তাই গোটা পশ্চিম বাংলা জুড়ে অপুষ্টির মহামারী ছড়িয়ে পড়বে এই পশ্চিম বাংলায়। আর যদি গরু পালন না হয়, আমাদের রাজ্যের অর্থনীতিতে কি ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে। ময়দারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন, ঘোষ গোয়ালা যারা, তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং চর্ম শিল্প কিভাবে ভেঙে পড়বে, তার কিছু পরিসংখ্যান চলুন আপনার সামনে তুলে ধরি। সর্বপ্রথম যেখানে আঘাত পড়বে তার নাম এই ডেয়ারি শিল্প, ডেয়ারি বেসড ইন্ডাস্ট্রি। আমাদের পশ্চিম বাংলায় মাদার ডেয়ারি আমরা সবাই নাম শুনেছি, আমরা নাম শুনেছি ভাগীরথী ডেয়ারি। এই সমস্ত বাঘা বাঘা ডেয়ারি যারা বিপুল পরিমাণে দুধ সংগ্রহ করত প্রতিদিন, সেই সমস্ত ডেয়ারি গুলো ড্রাই হয়ে যাবে। সেখানে চাষিরা গরু পালন না করায় এই মাদার ডেয়ারিতে আর দুধ গিয়ে পৌঁছবে না। ইতিমধ্যেই পশ্চিম বাংলায় দুধের ঘাটতি রয়েছে। বর্তমানে পশ্চিম বাংলায় দুধ উৎপাদন হয় 7.6 মিলিয়ন মেট্রিক টন, কিন্তু চাহিদা তার থেকে অনেকখানি বেশি। বর্তমানে পশ্চিমবাংলায় দুধের চাহিদা
8.8 মিলিয়ন মেট্রিক টন বাৎসরিক। সেখানে দেখবো যে প্রতি বছরে রাজ্যে দুধের ঘাটতি রয়েছে 1.2 মিলিয়ন মেট্রিক টন। আর তারপরে যদি গরু পালন বন্ধ হয়ে যায়, রাজ্যের দুধের আকাল পড়ে যাবে। ইতিমধ্যে যেটা আমি দাবি করেছি, গরুর দুধ বাঘের দুধ হবে। আর এই বাঘের দুধ যদি হয়ে যায়, 20 লক্ষ মানুষ কাজ হারাবেন, যাদের মধ্যে অধিকাংশ হলেন মহিলা। কারণ মহিলারা গরু পালনের সঙ্গে সব থেকে ওতপ্রোতভাবে যুক্ত। আর এর সাথে আরো বড় ভয়ঙ্কর, এক বছরে পশ্চিম বাংলায় 1 লক্ষ কোটি টাকার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। যে টাকাগুলো এতদিনে আসতো দুধ বিক্রি, দুধ থেকে তৈরি ছানা, পনির এবং ঘি, এই সমস্ত বেচাকেনা করেই পশ্চিম বাংলায় 1 লক্ষ কোটি টাকার বাণিজ্য হতো, যে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। চলুন আমরা পরবর্তী এবার দেখি ময়রা বেসড ইন্ডাস্ট্রি। পশ্চিম বাংলাকে গোটা পৃথিবীর মানুষ চেনে ল্যান্ড অফ রসগোল্লা বলে। সেই কলকাতার রসগোল্লা কিন্তু আগামী দিনে ক্ষতিগ্রস্ত হবে, মার খাবে। আর এই মিষ্টির ব্যবসা থেকেই পশ্চিম বাংলায় বাৎসরিক 20,000 কোটি টাকার বাণিজ্য হয়। কলকাতা সহ পশ্চিম বাংলার সমস্ত শহর এবং গ্রাম ধরে বাৎসরিক দই মিষ্টির ব্যবসায় হয় 20,000 কোটি টাকার। কারা যুক্ত থাকেন? তাদের সঙ্গে যুক্ত ময়রা, যারা মিষ্টি প্রস্তুত করেন, যারা সব ওয়ার্কার্স, মিষ্টির দোকানে কাজ করেন, মিষ্টি বিক্রি করেন, এই সমস্ত কাজে যুক্ত আছেন গোয়ালারা। গোয়ালা সম্প্রদায়ের মানুষ যারা দুধ দহন করেন, সেই দুধ থেকে ছানা প্রস্তুত করেন, ছানা বিক্রি করেন এই মিষ্টির দোকানগুলোতে। তারপর ট্রান্সপোর্টেশন স্টাফ এই দুধ পরিবহন করে বিভিন্ন সময় সমিতিতে নিয়ে যাওয়া, সমিতি থেকে ওই ডেয়ারিগুলোতে দেওয়া, এই সমস্ত কাজে আরো বেশ কিছু মানুষ জড়িত রয়েছেন। সব মিলিয়ে 10 লক্ষ মানুষ তারা কাজ করেন এই ময়রা ভিত্তিক শিল্পে। সেই লোকগুলো কিন্তু কাজ হারাবেন। তার সঙ্গে সঙ্গে কালচারাল হেরিটেজ, ইতিমধ্যে আমরা জানি অনেক মামলা করে কাঠখড় পুড়িয়ে পশ্চিম বাংলায় রসগোল্লা জিআই পেয়েছে, ওড়িশাকে হারিয়ে। সেই স্ট্যাটাস যে রসগোল্লা কলকাতার পরিচয়, সেই পরিচয় আগামী দিনে হুমকির মুখে পড়বে এই গোহত্যা বন্ধ হওয়ার ফলে। তৃতীয় গুরুত্বপূর্ণ পার্ট, চর্মশিল্প। ইতিমধ্যে আমরা বলেছি বানতলা লেদার কমপ্লেক্স সারা পৃথিবীতে সুনাম অর্জন করেছে এবং এই বানতলার তৈরি গ্লাভস, শীতের দেশের মানুষ যারা গ্লাভস পরেন, সেই গ্লাভসের বাজারে 90% মনোপলি রয়েছে কলকাতার বানতলার তৈরি লেদার গ্লাভসের। সেই লেদার ইন্ডাস্ট্রি বন্ধ হবে যদি পশ্চিম বাংলায় উন্নত মানের চামড়া আর না পাওয়া যায়। কারণ মৃত প্রাণীর শরীর থেকে যে চামড়া ছাড়ানো হয়, সেই চামড়া গুণগত মানের দিক থেকে একেবারে দুর্বল। তাই জীবিত প্রাণীকে জবাই করে যে উন্নত মানের চামড়া পাওয়া যায়, সেই চামড়া পশ্চিমবাংলা আগামী দিনে পাওয়া যাবে না। ফলে এই লেদার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি 23,000 কোটি টাকার বাণিজ্য হয় প্রতি বছরে পশ্চিম বাংলায়। সেই 23,000 কোটি টাকার বাণিজ্য হারাবে পশ্চিম বাংলা। আর এই লেদার ইন্ডাস্ট্রির সঙ্গে 5 লক্ষ মানুষ কাজে যুক্ত। সেই 5 লক্ষ মানুষ তাদের চাকরি হারাবেন। তাছাড়া বিভিন্ন গ্রামে যারা ছোট ছোট ব্যবসায়ী যারা চামড়া সংগ্রহ করতেন, সেই চামড়া সংগ্রাহক এবং প্রস্তুতকারী যারা ছিলেন, তাদেরও ব্যবসা আগামী দিন লাটে উঠবে। যদিও 2014 সালের পর থেকেই পশ্চিমবাংলার চামড়ার ব্যবসা ধুঁকছিল, সেই ব্যবসা ধুঁকতে ধুঁকতে এবার সরাসরি কফিন বন্দি হয়ে যাবে। পশ্চিমবাংলার লেদার ইন্ডাস্ট্রি কমপ্লিটলি সিলড অ্যান্ড ডেড হবে। তাই পশ্চিমবাংলার এই গোহত্যা বন্ধ আইন কার্যকর হবার পর বাৎসরিকভাবে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 ট্রিলিয়ন। আর এই গোহত্যা নিষিদ্ধ হওয়ার ফলে পশ্চিম বাংলায় একদিকে 1.5 ট্রিলিয়ন ভারতীয় টাকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি 35 লক্ষ মানুষের রুটি রোজগার, বেঁচে থাকার যে পেশা, সেই পেশা আগামী দিনে আক্রান্ত হতে যাচ্ছে। যদি পশ্চিম বাংলায় শুধুমাত্র গোহত্যা বন্ধ হতো, তাহলে রাজ্য এত ক্ষতিগ্রস্ত হতো না। যদি তার সাথে মহিষকে যুক্ত করা না হতো, মহিষ যদি ছাড় পেত, তাহলেও পশ্চিম বাংলায় দুধের সরবরাহ মোটামুটি থাকতে পারতো। কিন্তু গরু এবং মহিষকে একসঙ্গে ব্যান করার ফলেই পশ্চিম বাংলায় এই ভয়াবহ ক্ষতি হতে যাচ্ছে। পরিশেষে সকল দর্শক মন্ডলী যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, প্রত্যেককে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পাশাপাশি যারা উপকৃত হলেন তথ্য পেয়ে, তাদের অনুরোধ করব বন্ধু